স্বপ্নগুলো সবার মাঝে বিলিয়ে দেবে। কেউ কি আছো বন্ধু হয়ে থাকবে পাশে, দুঃখগুলো ছিনিয়ে নেবে নিজ অভ্যাসে। আমি রোহান। I'm not a photographer. পেশায় আমি মূলত একজন আর্কিটেক্ট। হুটহাট আমার মাথায় কোনো ডিজাইন আসে না, তবে নতুন জায়গায় নতুন কিছু খুঁজে পাই আমি। আমার সাথে শুরু হয় পুতুল দাদুর সাথে। পুতুল দাদুর সাথে আমার সম্পর্কটা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসে নিঃসঙ্গকৃত ও কিশোরবালক স্যান্টিয়াগোর মতো। আমরা কেউই কারো রক্তের কেউ নই, কিন্তু সম্পর্কটা রক্তের সম্পর্ক চাইতে অনেক বেশি। একজন আরেকজনের প্রতি অকারণে মায়া দেখায়, কেয়ার করি। হয়তো আমাদের দুজনের নিঃসঙ্গতায় আমাদেরকে এতটা কাছাকাছি নিয়েছে। অনাথ আশ্রমে বেড়ে ওঠা একটা মেয়ে পরিবারের সঙ্গে কি তা জানে, তাই তো কারো কাছে একটু মায়া আর ভালোবাসা পেলে সেই হয়ে ওঠে আমার আস্ত একটা পরিবার। সরি খালা, কি রান্না করছো আজকে আমার জন্য? তোর পছন্দের লুচি আর আলুর দম, যার তুই ভিতরে দম পাস। দে এটা আমাকে। খালা, আমার তো হাত আছে নাকি? আমি হাত দিয়ে খেতে পারবো, তোমাকে খাওয়াই দিতে হবে না। আমি খাওয়া দিলে কি তোর কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। একটা জিনিস দেখাই তোকে। এই দেখ, আমার ভাতিজা। তোমার আপন ভাতিজা? আর কিসে লতা জানা মোড়ানো। সুন্দর না, হ্যান্ডসাম, তোর সঙ্গে মানাবে ভালো। খালা, তোমাকে আমি কতবার বলছি আমি এসব বিয়ে শাদীর মধ্যে একদম নাই। তোকে বিয়ে শাদী কে করতে বলছে বোকা? প্রেম করবি, প্রেম। এত সুন্দর একটা মেয়ে কেমন ডিপ্রেশনে পাগল হয়ে হাইটে বেড়ায়, ঘুরে বেড়ায় একা একা। প্রেম করবি, প্রেমিকের হাত ধরে পার্কে ঘুরবি, চটপটি খাবি, ফুচকা খাবি, আইসক্রিম খাবি, সেটা আমার দেখতে খুব ভালো লাগবে, শান্তি লাগবে। তোমার কে বলবো যে আমি ডিপ্রেশনে আছি? তোমার শুভ্রা এসব প্রেম প্রীতির মধ্যে একদম নাই। শুভ্রা, আমি যেটা বলতেছি সেটা শোন। প্রেম কর, প্রেম কর। যদি ভালো না লাগে ফুটফুস ছেড়ে দিবি। খালা, এই জেনারেশনের এই হুটহাট প্রেমে পড়া, হুটহাট ছাইড়া চলে যাওয়া, তোমার শুভ্রা এই ক্যাটাগরিতে পড়ে না। শুভ্রা এত সহজে প্রেমে পড়বে না। আর যেদিন শুভ্রা প্রেমে পড়বে সেই ছেলেটার খবর আছে। খবর কেন রে? খবর হবে কেন তার? আমার প্রেমের চাপে ওই ছেলে মরে যাবে। ইদানিং দাদুর একটা নতুন বাতিক হয়েছে, আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে নেবে। কখনো কোনো ইয়াং ছেলেকে দেখলে তাকে আমার বয়ফ্রেন্ড বানানোর জন্য উঠে পড়ে লাগে। এমনকি বিভিন্ন ডেটিং অ্যাপেও নিয়মিত ঢুঁ মারে। তার এই নব উদ্ভাবিত যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো কিছুতেই বুঝতে পারি না। 10টা বাজে, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিয়েন। আমি কিছু বলছি, শোন, কালকেও খাবার দিয়ে গেছি, তুই কিন্তু খাস নাই। খাবারটা নষ্ট হয়েছে, আজকে না খেলে আগেই বলবি, আমি তুলে রাখবো। খাবার নষ্ট করা একদম ঠিক না। শুভ্রা, তোর খাবার খাওয়া দেখতে না খুব ভালো লাগে। একদম চেটে পুটে লক্ষ্মী মেয়ের মতো খাস। খুব শান্তি লাগে রে দেখতে। খালা জানোই তো আমি এতিমখানায় বড় হয়েছি। একটুখানি খাবারের যে কি কষ্ট এটা আমি খুব ভালো করে বুঝি। আমার এদের খাবার নষ্ট করা সম্ভব না। পৃথিবীতে কত মানুষ আছে
দুই বেলা খাবার খাইতে পারি না। একটুখানি খাবারের জন্য হাহাকার করি। সেখানে আমি খাবার নষ্ট করবো তো প্রশ্নই আসে না। আর মা মনটা খারাপ করে দিলাম। ছেলেমেয়ের কাছে না থাকার কারণে পুতুল দাদা যে একাকিত্ব, সে একাকিত্বের কারণে তার মনের মাঝে যে কষ্টের ছায়া, সেটা তার হাসি খুশির মুখ দেখে বোঝা যায় না। কিন্তু আমি তো ঠিকই টের পাই। আমার সাথে কাটানো প্রতিদিন সকালের এই 20টা মিনিট তার কাছে যে কি পরিমাণ আনন্দ দেয় সেটা আমি বুঝতে পারি। খাও না আচ্ছা আচ্ছা কি ব্যাপার সবাই আমার দিকে এভাবে তাকায় আছে কেন? আমি কি এলিয়েন? না না এদিকে তো বিশ্বাস করা যায় তুই আমাদের সাথে বসে ডাইনিং টেবিলে খাচ্ছিস এটা কিন্তু বিশ্বাস করা যায় না। ডাইনিং টেবিলে বসে থাকবো? আচ্ছা তুই লাস্ট কবে আমাদের সাথে খাইতে বসছিস বলতো? সেটা আমার মনে নেই, তবে আজকে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে। কি সেটা? একসাথে বসে খেলে ফ্যামিলি বন্ডিং বাড়ে। তোর কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম। দেখো দেখো কালকে ফ্যামিলি বন্ডিং এর কথা। তুমি কি করতেছো? ভিডিও করতেছি, স্মৃতিটাকে ধরে রাখতেছি। বাবা তুই কথা দে, তুই আমাদের সাথে সব সময় এভাবে বসে খাবি। ফোন নামাও, নাটক বন্ধ করো, ভাত খাও। আচ্ছা মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদেরই হতো। কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা কাজ করে। বিয়ের প্রতি অতটা আগ্রহ না থাকলেও বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ আছে। আমার ইচ্ছা কমপক্ষে 1 ডজন বাচ্চা কাছে থাকবে আমার। ওদের স্বর্গীয় হাসি, আধো বলে কথা বলা, ছোট ছোট পায়ে ঘন পায়ে ছেড়ে করে বেড়ানো, সবকিছু আচ্ছন্ন করে রাখবে আমাকে। অস্কার ওয়াইল্ডের স্বার্থপর গল্প বাচ্চারা যেভাবে ফুলে ফুলে সুশোভিত করে রেখেছিল স্বপ্নের বাগানকে, যাদের অনুপস্থিতিতে বাগানে বসন্ত থেমে গিয়েছিল, গাছেরা ফুলে গিয়েছিল ফুল ফোটাতে, তুষারে ঢেকে গিয়েছিল সমস্ত ঘাস। আজ শিশু সরকার বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিল ওরা কে কি চায়। ওরা অকপটে বলেছিল ওদের ছোট ছোট চাওয়ার কথা। আমি একদিন ওদের সব স্বপ্ন পূরণ করব। ওদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। মেয়েটা তোর? এটা কি কাকা? আরে এই যে তুই বাচ্চাগুলোরে এত কষ্ট করে লেখাপড়া করতেছিস, ওইটা পারিশ্রমিক। আমি কি টাকার জন্য কাজ করি কাকা? না, টাকার জন্য কাজ করছিস তো কি? এই যে এই সময়টা তুই বাচ্চাদের দিতেছিস, এটা যদি বাইরে অন্য কোথাও টিউশনি করতে তাহলে একটা কিছু পাইতি না? তারপরেও আমি এই টাকাটা নিতে পারবো না কাকা। আপনি আপনার কাছে রাখেন। আরে তাহলে তুই চলবি কেমনে করে? শোন মা, তুই নিজে লেখাপড়া করছিস, তোর একটা খরচা আছে, তাছাড়া অন্যান্য খরচাপাতি আছে না? সেটা কিন্তু আমি টিউশনগুলো ম্যানেজ করতেছি। এইখানে সময় দেওয়ার বিনিময়ে আমি আপনার থেকে কিছু নিতে পারবো না। আচ্ছা আপনার যদি দিতেই হয় তাহলে আপনি এই টাকাটা আমার পক্ষ থেকে ডোনেশন হিসেবে রাখেন। আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু এই ফাউন্ডেশনের দায়িত্ব আমার। তাছাড়া অনেক বড় বড় ভালো ভালো মানুষ আছে যারা নিয়মিত আমার এই ফাউন্ডেশনে টাকা ডোনেট করে, আর তাদের ডোনেশন দিয়ে তো আমি এই যে এই বাচ্চাগুলোরে খাওয়ায়া পড়ায়া লেখাপড়া শিখে বড় করতেছি। বড় হয়ে তারা যখন এখান থেকে চলে যাবে তাদের মধ্যে অনেকে কিন্তু অনেক বড় বড় জায়গায় ভালো ভালো পজিশনে প্রতিষ্ঠিত হয়। আর তারপর তারাও নিয়মিত আমার ফাউন্ডেশন পাঠায়। মাগো, তুই যখন অনেক বড় হবি তখন তুই ফাউন্ডেশন ডোনেশন পাঠাইস, আমি নিব না। কাকা, বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনাকেই বাবা হিসেবে জানি। আমার তো কোথাও কেউ নাই।
তাই আপনি কিছু বললে আমি ফেলতে পারবো না। কারণ ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। এটাই আমার ঘর, এটাই আমার সংসার, এটাই আমার পরিবার। আমার লক্ষ্মী মা। এটা ব্যাগে রুমে কেমন যেন একটা প্রেম প্রেম গন্ধ। ভাইয়া তুই কি প্রেমে টেমে পড়ছিস? এইটা সরি। মানুষের সব সৃষ্টি সুন্দর হয়ে ওঠে ভালোবাসার কারণে। ভালোবাসা ছাড়া কোনো সুন্দরের সৃষ্টি হতে পারে না। লিওনার্দো যে মোনালিসা এঁকেছিল তিনটা বছর ধরে, তাতে শুধু তুলির আঁচড়ই ছিল না, ছিল ভালোবাসার স্পর্শ। ভালোবাসার আলিঙ্গনে জনকেছে উঠেছিল সুন্দরের ভুবন, বনলতা সিংহ উঠেছিল জীবনানন্দের প্রেমের রূপ। অর্থ দিয়ে কোনো সুন্দর সৃষ্টিকে মূল্যায়ন করা যায় না, বরং ভালোবাসার কারণে সব সুন্দর অর্থ হয়ে ওঠে। কি করছিস মামা? ক্লায়েন্ট তো পাগল হয়ে গেছে গা। এক্সিলেন্ট ডিজাইন, মাই গড, কি বানাইছিস এটা মামা? এভাবে ডাকে নাকি? আমি চিন্তা করলাম একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের ফার্স্ট অফিস ডিজাইন করতে হবে, সো ইট শুড বি ভেরি ক্রিয়েটিভ। এক্সিলেন্ট। এনভায়রনমেন্টের সাথে তুই এত সুন্দর একটা কম্বিনেশন ঘটাইছিস, মানে পুরো পরিবেশ বান্ধব। বৃষ্টির সিজনে তোর পানিটা সংরক্ষণ করতে পারতেছে এবং গরমের সিজনে এসে রুমের টেম্পারেচার 8 থেকে 10 ডিগ্রি কমে যেতেছে। এইটা তো ডিজাইনের জন্য পসিবল হয়েছে দোস্ত। এই প্রতিভা তো একদিন কোথায় ছিল? ছিল ভিতরে ছিল, শুধু রিসেন্টলি ট্রিগার করছে। তাই এখন তো ভাইয়ার প্রতিভা ছিটকে পড়বে। মানে সেটা এখন গভীর প্রেমে বিভোর, তাই না? এই গেট আউট। আর এটা ব্ল্যাক কফি উইদাউট সুগার প্লিজ। পারবো না। পারবি না? পারবি না? আচ্ছা রুমানা বলল তুই নাকি কি সারাদিন ডায়েরি পড়িস? না, নরমাল একটা জিনিস। তো নরমাল একটা ব্যাপার হলে বুকের মধ্যে নিয়ে ঘুমাইছিস কেন? এই তুই আরেকজনের পার্সোনাল ডায়েরি কেন করছিস? তুই একজনের পার্সোনাল ডায়েরি করলে আমি পারবো না কেন? যে কার ডায়েরি? জানি না। কই পাইছিস? রেল স্টেশনে। ফেরত দে। চিনি না। ফেলে দে। না, করতে ভালো লাগতেছে। কি আমার পড়তে ভালো লাগছে দেখি। কি আছে এমন লেখা? একটা ঘন্টা হয়ে গেছে দেখ। সরি প্রেশারটা লো হয়ে গেছে, আমি দেরি হয়ে গেছে। আমি তো অফিসের সমস্যা। এসব ফালতু অজুহাত তুমি কত দিবা? তুমি জানো না আমাকে সাহায্য করতে যাওয়ার কথা? একটা ঘন্টা হয়ে গেছে আমরা দুটো মিলে রাস্তার মধ্যে তোমার জন্য দাঁড়ায় আছি। মিথ্যে করে কাজটা করিনি। শরীরটা খারাপ হলে কি করবো বলো? ও শরীর খারাপ হয়ে গেছে তোমার, তাই না? কমন সেন্স নাই তোমার। এতদিন ধরে তুমি আমার সাথে আছো, তোমার শরীর খারাপ হয়ে গেছে সেই কথা তুমি আগে বলতে পারতা। আমরা আমার সাথে পরে পরে বের হলাম, আমি তোমার জন্য রাস্তায় বের ভালো থাকবো। তুই এবার থাম তো। শরীর খারাপ বলে করে আসছে নাকি? আর ভাইয়া তো বলছেই যে আমার শরীর খারাপ। তুই এবার থাম, এত কথা বলিস না। তুই চিনো না ও এক নম্বরে আমি ইচ্ছা করে কাজ করতেছ আমার সাথে। বাবা আমি মিথ্যা কেন বলবো? এর আগে কখনো আমার দেরি হয়েছে? তুমি খালি বল কখনো দেরি হয়েছে? এর আগে যতবার দেখা করতে আসছে ততবার তুমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছিস। আমি তো তোমাকে দাঁড়ায়। ও আচ্ছা, তোমাকে আমি দাঁড় করানোর জন্য তুমি রিভেঞ্জ নিতেছো তাই না? দেখছস
তোর মতো ছেলের সাথে আমি প্রেম করব না, বুঝছিস না? তোর মতো ছেলেকে আমি বিয়ে করব না, লাইফ করব না বলতেছি। বাবু বললাম কি আপনি বুঝলেন কি? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, মানে মাফ করে দাও। আমার এরকম ভুল আর কখনো হবে না। এই যে কানে ধরছি, হাত ছাড়ো, হাত ছাড়ো বলতেছি। একটা বিষয় নিয়ে এমন ছোট একটা বিষয়, তুমি কথা কি করো, যেটা আমাকে একটা কথা আছে জানার মধ্যে। তো সব দেখা পাইছে। ভাই আপনি তো জানেন ওই শর্ট টেম্পার। আমি দেখতেছি কি করা যায়। এক্সট্রিমলি সরি ভাই, আমি সরি বলছি। সরি, আমি দেখতেছি কি করা যায়। চুপ। আমার মাথা গরম। আমি শর্ট টেম্পারড। তুই হাসছিস কেন? আসবো না তো কি করব? এটা জিজ্ঞেস করার কি আছে? এভরিওয়ান নোজ দ্যাট তোর মাথা গরম। এটা রাত সাক্ষী তো আমি নিজেই। তুই রাত সাক্ষী মানে? ছোটবেলা থেকে তোর মায়ের খাইতে খাইতে তো বড় হইছিস। তো আমি জানবো না তো কে জানবো? তোর ভাগ্য ভালো তুই আমার মতো ভালো একটা বোন পাইছিস। আমার জায়গায় যদি অন্য কেউ হতো এতদিন তোর নাকটা মাইরা ফচকায় দিত। Shut up. Your opinion doesn't matter. বাবা, তুমি আমাকে বলো। আমার মাথা গরম। জিজ্ঞেস করো কি আছে? তুই যখন রেগে যাস তোর জ্ঞান কিচ্ছু থাকে না। সব উল্টাপাল্টা করিস। আমার মনে তোর সেন্সই থাকে না। তুই কি করিস না করিস কোনো খবরই থাকে না। হ্যাঁ বুঝছি, ঠিক আছে হইছে ভাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে একটা প্রশ্ন করি। তোমাদের কি মনে হয় আমার কি রাগটা কন্ট্রোল করা উচিত? অবশ্যই কন্ট্রোল করা উচিত। যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। রাগ নিয়ে স্টিফেন হকিংসের এই উক্তিটা আমার বান্ধবী চৈতির ক্ষেত্রে শতভাগ সত্যি। ওর রক্তচটা স্বভাবের কারণে অনেক ভালো মনের মানুষ হওয়া সত্ত্বেও কেউ পারতপক্ষে ওর আশেপাশে ঘেঁষতে চায় না। অধিকাংশ মানুষই তো মলাট দেখে বইয়ের ভেতরে লেখাটাকে বিচার করবে, তাই না? এত করে বলা সত্ত্বেও ওর এই হুটহাট রেগে যাওয়ার ব্যাপারটাকে কোনোভাবেই বন্ধ করতে পারেনি। আমাদের উচিত ছোট ছোট বিষয়ে রেগে না গিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়া। কারণ রাগের কারণে আমাদের যে ক্ষতি হয়, শান্ত হওয়ার পর আমরা সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারি না। রাগ আমাদের থেকে প্রিয়জনকে দূরে ঠেলে দেয়। চৈতিকে এই অবস্থা থেকে বের করার জন্য আমি আর আবির ভাই আমরা দুজন মিলে চৈতিকে মেডিটেশন করতে সাহায্য করি। একটা মানুষকে সামনাসামনি না দেখে তার সাথে কথা না বলেও যে সে মানুষটার প্রেমে পড়া যায়, এটা আমার জানা ছিল না। ভালোবাসা অন্ধ, কিন্তু কখনো কখনো ভালোবাসা মানুষের চোখ খুলে দেয়। তখন প্রেমে পড়া মানুষটা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভালোবাসার মানুষটাকে দেখতে পায়। আমার বিক্ষিপ্ত জীবনের এলোমেলো স্কেচকে সুন্দর ডিজাইনের রূপ দিয়েছো তুমি, সাজিয়ে দিয়েছো আমার হৃদয়ের ইন্টেরিয়র। তুমি কাছে থাকো না থাকো, আমার মনটা তোমারই কাছে, আমার ছবি আঁকো না আঁকো, তোমার ছবিটা আঁকা তো আছে। লেখা আছে ছন্দ যত, জেনে রেখো তোমারই নামে। ও আমায় যেতে চাই দূরে বন্ধু, মন কিনে মনের দামে। সঙ্গে নাও দু চোখে ভিজো, স্বপ্নটা তোমাকে ঘিরে। তুমি কাছে থাকো না থাকো, আমার মনটা তোমারই কাছে।
আমি মন থেকে কখনো কাউকে ঘৃণা করিনি, কিন্তু এই অমানুষের কথা চিন্তা করলেই আমার ঘৃণা লাগে। আমি যতই ওকে এগিয়ে চলার চেষ্টা করি, ও কোনো না কোনো অজুহাত দিয়ে আমার সামনে আসবেই। ওই যাচ্ছ কলেজে তোমার কতবার বলছি বাসার সামনে দাও, আমি তোমার নিয়ে যাব কলেজে। আপনাকে নামাই দিয়ে আসতে হবে না, আমি আপনার সাথে যাব না। যাও মানে ওঠো 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 আপনি বললাম তো আমি একা যেতে পারবো, আমি আপনার সাথে যাব না। যাও না তোমার জন্য তো আমি জীবন সব দিছি, তুমি শুধু একটু আমার হয়ে যাও, একটু আমার চেহারা কি কোনো দিক দিয়ে খারাপ? কোন দিক দিয়ে খারাপ? এই তোরা কষ্ট গেলি আমার চেহারা খারাপ মানে না নিয়ম রে দেখছো ওরাও বলতেছে মানে এই ছবি তোলা এটা ছবি তুলে দেখো কেমন মানে এই চুলগুলো দি ভাই আরে এদিকে আসো ছবি তুল এদিকে আস আরে কি রে মুরগি দিয়ে রিসার্চ করতে হ্যাঁ আরে কিছুই বলা আরে আসো স্মাইল সেদিনই প্রথম নিজেকে এত অসহায় মনে হচ্ছিল। একটা পিশাচের হাত আমার শরীরে স্পর্শ করতে যাচ্ছিল, অথচ আমি কিছুই করতে পারছিলাম না। বাকি তুমি সেসব ডালে ডালে আমি শুধু পাতায় পাতায় তুমি কি ভাবছো মেন রোড রাইখা তুমি চিপা গুলি দিয়ে যাবে আমি টের পাবো না এটা কি হয় সমস্যা কি তোমার সমস্যা আমার আমি তোমার ডিস্টার্ব করতেছি না কিন্তু কি করব বলো তুমি যদি আমার ভালোবাসো তাহলে তো ডিস্টার্ব করতাম না তাই না হ্যাঁ কথা তোমার বউ কইরা আবার মতে চলতো আপনার ঘরে বউ আছে? তুমি এত খবর রাখো আমার I like it. সমস্যা হচ্ছে বড় বউ তো ভালো লাগে না সারাদিন কালবার মতো করে আমাদের একটা কোকিল দরকার আচ্ছা বিয়ের কথা বাদ দিয়ে চলো খেলি প্রেম করি কালকে বিকাল 4টার সময় স্কুল ঘরের পেছনে যে গোডাউনটা আছে ওটার মধ্যে থাকবা আর যদি না আসো আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন বেশো না এই মনের দরজা খোলো না কাল কি হবে জানি না এই মনের দরজা খোলো না কাল কি হবে জানি না আমি কি রাশেদের কাছে যাব? যদি না যাই ও যে কোনো কিছু করে ফেলতে পারে। ওর কাছে যাওয়ার থেকে আমার নিজেকে শেষ করে দেওয়াই ভালো। আমি কি করবো আমি নিজেও জানি না, সত্যি জানি না। পড়তে পড়তে ডায়েরিটা এক পর্যায়ে শেষ হয়ে গেল। আমার মনে খালি একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল,
এরপর কি ডায়েরির লেখাগুলোর সাথে এমনভাবে মিশে গিয়েছিলাম যে এই হঠাৎ শেষ হয়ে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। কিন্তু কিছু করারও নেই। আমি আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম। এভাবে কয়েকবার পড়লাম। তারপর শুভ্র সম্পর্কে জানার ইচ্ছাটা দমন করতে পারলাম না। এক পর্যায়ে মনে হলো শুভ্রকে খুঁজে বের করতেই হবে। শুভ্রকে আদৌ খুঁজে পাবো কিনা, ওর সাথে আমার দেখা হবে কিনা বা কিছু হবে কিনা এসব না ভেবে বেরিয়ে পড়লাম। একটা অপরিচিত মানুষ, অথচ আমার মনে হলো খুব পরিচিত কাউকে খুঁজে বেড়াচ্ছি। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। বরিশালের উপর একটা আশ্রম ছিল। তুমি ওখানে গেছিলে কেন? ওই যে বললাম গাড়িতে বসছি। এটাই শুভ্রার আশ্রম। I'm sure যেখানে আমি শুভ্রাকে খুঁজে পাবো। মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। আর তোর দেখে দিব্যদৃষ্টি খুলে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আশরাফ চাচা? ভালো আছি। তুমি কে? আমি কি তোমার চিনি? তুমি কি আশ্রমে বসছো? না। তাহলে তুমি আমার নাম জানো কিভাবে? শুভ্রার কাছ থেকে। শুভ্রার সাথে তোমার সম্পর্ক কি? কিছু না। শুভ্রা আমার কিছু না। ইনফ্যাক্ট শুভ্রা আমাকে চেনে না। কিন্তু ওর সাথে দেখা করাটা আমার জন্য খুব দরকার। শুভ্রা এখানে থাকে না। জানি। শুভ্রার ফোন নাম্বার যদি একটু দিতেন আমি ওর সাথে দেখা করতাম। শুভ্রা কোনো ফোন ব্যবহার করে না। তাহলে ও কোথায় থাকে তাহলে ওখানে যাই। আপনি যদি ঠিকানাটা দেন তাহলে আমার সাথে দেখা করে দিচ্ছি। প্লিজ চাচা আমি রিকোয়েস্ট করছি বাসার ঠিকানাটা যদি একটু দেন তাহলে আমি ওর সাথে যোগাযোগ করতে আরে পারি। এই ছেলে হাত ছাড়ো। হাত ছাড়ো। আমি বললাম তো শুভ্রা আপনি কই আছেন জানি না। এত কথা বলো কেন তুমি? যাও। এনআইডি কালকে সকালে
না 5 দিন থাকতে পারি অথবা 10 দিনও থাকতে পারি অথবা 1 মাসও থাকতে পারি। যতদিন না পর্যন্ত শুভ্রাকে খুঁজে পাচ্ছি এখানে থাকবো। এটা 5 দিনের বুকিং দিয়ে রাখলাম আপনাকে, হ্যাঁ বুকিং মানি। পাগলামির একটা লিমিট আছে, তুই সেটা ক্রস করে ফেলছিস। চেনা নাই জানা একটা ডায়েরি করে একটা অচেনা মেয়ের পিছে ছুটতেছিস। মানে খুঁজতেছিস কেন তারে বল? তুই কি তারে চিনিস না জানিস? তোর যা ইচ্ছা কর, আমি তোর সাথে আর 1 সেকেন্ডও না, আমি কালকে সকালবেলা এখান থেকে চলে যাব। ঠিক আছে, কাল সকালে চলে যাও। একটা কথা শুনে যা, জীবনটা অনেক ছোট। আজ পর্যন্ত মন যা বলছে আমি তাই করছি। আমার মন বলতেছে এই মেয়ের সাথে আমার কোনো না কোনো একটা কানেকশন আছে। শুভ্রাকে আমি 15 দিন যাবত চিনি, কিন্তু আমার মনে হচ্ছে ওকে আমি বহু বছর যাবত চিনি। আমি আসলে ঢাকা থেকে আসছি শুভ্রার সাথে দেখা করতে। শুভ্রা নামে কাউকে চিনেন? না চিনি না। সবাই খুব চিনি বলতেছে কেন? আপনারা আগে আপনি চিনেন না? আরে বাবা আপনি চিনেন না, আমি চিনি না। হ্যালো, হাই, চৈতি সমাদার আছে? আমি চৈতি সময়টা বলো। at last আপনাকে পাইলাম। চৈতি নামে তো ফরিদপুর শহরে অনেক মানুষ আছে, কিন্তু শুভ্রা একটা খুব ভালো কাজ করছিল, সেটা হচ্ছে আপনার পুরো নামটা লিখছিল। এবং আরেকটা ভালো কাজ করছে যে লাল রঙের বিল্ডিং, আপনার বাসায় যে লাল রঙের বিল্ডিং, সেটা খুঁজে বের করার জন্য আমাকে খুব হেল্প করছে। আপনি কে? আমি রোহান। অবশ্য আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি হচ্ছে শুভ্রার বেস্ট ফ্রেন্ড চৈতি, রাইট? আপনার মাথা ঠান্ডা আছে? আপনি তো একটু হট টেম্পার ছিলেন। মেডিটেশন? আমি মেডিটেশন করছি, মাথা ভালো ঠান্ডা হয়েছে। আপনি আমার সঙ্গে আজকে চিঠি করেছেন। আপনারা কারা? আমি আসলে বুঝতে পারছি না। আমার তুই কি আপনি আমার কথা শুনে ওই দুইটা দিন আমার পুরো জ্বালায় পাগল বানায় ফেলাইছে। এই শুভ্রা ডায়েরিটা ওর রেজিস্ট্রেশন পাইছিল, এরপর যা গল্প আছে পুরোটা ও পড়ছে। পড়ার পর তো শুভ্রার সাথে এখন পাগল হয়ে গেছে। এরপর একটা পর একটা জায়গায় গিয়া লাস্টে আপনার খুঁজে পাইছে। শুভ্রা কোথায় সেটা বলেন। আপু শুভ্রা কোথায়? শুভ্রা অ্যাক্সিডেন্ট করেছে। আর বেঁচে আছো? বেঁচে আছে, কিন্তু যেভাবে আছে সেটা না ভাবার মতো। She is in coma. শুভ্রা, তোমাকে এভাবে দেখবো কখনো কল্পনা করিনি। এর চেয়ে যদি তোমাকে কখনো না দেখতাম তাহলেই ভালো হতো। ভেবেছিলাম যদি কখনো তোমার দেখা পাই, একজন উচ্ছল কর্মব্যস্ত নারীকে দেখবো, যে হাসতে হাসতে বাচ্চাদের সাথে খেলছে, অথচ পরম মমতায় আগলে রেখেছে তাদেরকে। অথচ দেখো, তোমাকে যখন হাসপাতালে বিছানায় আবিষ্কার করলাম তখন তুমি নির্বিকার, অচেতন।
কাছে থাকো না থাকো আমার মনটা তোমারই কাছে তোর কি মনে হয় তুই আমার না জানায় শহর থেকে পালাইতে পারবি? অনেক ভালো লোক ছিল, খুব ভালো। হঠাৎ কি যে হয়ে গেল, অ্যাক্সিডেন্টে সব উলটপালট করে গেল। সকালবেলা আমার সাথে নাস্তা করলো, তারপর ক্লাসে গেল, বাচ্চাদের ক্লাসটা নিল, বাসায় ফিরে আসার কথা ছিল, আর ফিরে আসলো না। ওই বাসের ধাক্কায় সব শেষ করে দিল। জানো, আমার সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু রক্তের চাইতে অনেক বড় সম্পর্ক ছিল। খুব আপন, আর কি যে আপন ছিল। দেখো, উপরওয়ালা না এত নাইনসাফ করবে না। ও ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। দেখো, ও সুস্থ হয়ে ফিরে আসবে। বাবা, তুমি কি মনে করে আসলা? আমি তো ঠিক বুঝলাম না। আমি কিছু না বুঝে চলে আসছি। অবশ্য চিন্তা করে কি লাভ? দুনিয়াতে মানুষ বেশি চিন্তা করে দেখি সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তুমি দেখি একদম শুভ্রার মতো কথা বলতেছে। কোথায় শিখছো এরকম কথা? শুভ্রার কাছ থেকে। শুভ্রার কাছে? ইটেটে না। আপনার জন্য নিহারি আর নান নিয়ে আসছি। আমি শুভ্রার লেখার মাধ্যমে জানতে পারছি এটা আপনার খুব প্রিয় খাবার। আপনি আগে খাইতে চাইছিলেন, কিন্তু এরপরে খাওয়া মিশে কিনা জানি না, তাই ভাবলাম এটা নিয়ে আসি, মিলে একসাথে নাস্তা করি। না বাবা, আমি খেতে পারবো না। শুভ্রা, তুমি সহ একসাথে খাবো। আমি খেতে পারবো না, শুভ্রা খেতে দাও। শুভ্রা আসবে, তখন খাবো। অবশ্যই আসবে, খুব জলদি চলে আসবে। এই যে মিস্টার, কি করতেছেন আপনি? আপনি কি জানেন না একটা মেয়ের রুমে হুট করে ঢুকে যাওয়া যায় না, পারমিশন নিতে হয়। আর ঢুকেছেন ভালো কথা, কিন্তু আপনি আমার ব্যক্তিগত জিনিসে হাত দিচ্ছেন কেন? কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আমি তো খালামার কাছ থেকে পারমিশন নিয়ে রুমে ঢুকেছি।
আর ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইটস ওকে। কিন্তু আপনি যেটা করতেছেন এটা কি ঠিক করতেছেন? মনে হয় ঠিক করতেছেন না। শুধুমাত্র ডায়েরি করে একটা মানুষের পেছনে ছুটে যাওয়া কোনো সুস্থ মানুষের কাজ না। আবার আসতেছেন। হাসতেছি কারণ আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে। কিন্তু আপনি তো আমার সাথে কথা বলছেন না। আপনি আপনার সাথে কথা বলছেন। হ্যাঁ, আপনি আমার সাথে কিভাবে কথা বলবেন? আমি তো হসপিটালে। আমি হচ্ছি আপনার কল্পনা। আমাকে মাথা থেকে ছেড়ে ফেলুন। পারবো না। একটা কথা ভেবে দেখুন, কতটুকু কনসেন্ট্রেশন থাকলে অথবা আপনাকে নিয়ে কতটুকু ভাবলে আমি আমার কল্পনার মানুষটার সাথে কথা বলতেছি। তাও এটাই ফার্স্ট এন্ড লাস্ট। আমি আর আসতেছি না। আপনি আবার আসতেছেন। কারণ আপনি তো আমার কল্পনা। সো আপনার আশা না আশা আপনার উপর ডিপেন্ড করে না, আমার উপর ডিপেন্ড করে। আমি যখনই যাব তখনই আপনি আসতে বাধ্য। আজকে তোমার বাড়িতে গিয়েছিলাম। শিশু স্বর্গকে তো তুমি নিজে বাড়িয়ে বলো। তোমার ডায়েরির বর্ণনা অনুযায়ী সবকিছু আগের মতোই আছে। শুধু তুমি নেই। তোমাকে ছাড়া শিশু স্বর্গ ভালো নেই। ওখানকার বাচ্চা আগের মতো খেলছে না, হাসছে না, গাছেরা ফুল ফোটাতে ভুলে গেছে। আর ঘাসেরা ঢাকা করেছে বিষণ্ণতার চাদরে। যেন অস্কার ওয়াইল্ড সেই গল্পের স্বার্থপর দৈত্য হানা দিয়েছে শিশু স্বর্গে। পুতুল খেলা তার লুডো খেলার পার্টনারকে অনেক মিস করছে। নিজের সন্তানদের কাছ থেকে দিনের পর দিন দূরে থেকেও যে নিঃসঙ্গ মানুষটা সারাক্ষণ হাসি মুখে থাকতো, তোমাকে ছাড়া তার চেহারা বিষাদে ভরে উঠেছে। আমি না তোমার ছোট ছোট উইশগুলো পূরণ করার চেষ্টা করছি, কিন্তু তোমার শূন্যতা তো পূরণ করতে পারবো না। শুভ্রা শূন্যতা রোহান কখনোই পূরণ করতে পারবে না। থাকো না থাকো আমার মনটা তোমারই কাছে। Excuse me. Good news. শুভ্রার জ্ঞান ফিরেছে। শুভ্রা, ভালো আছো তুমি? কেমন লাগতেছে? জি ভালো। সরি, আমি কি আপনাকে চিনি? আপনাকে কি আমি চিনি?
সাথে আমার কখনো দেখা হয় না, কথা হয় না। আমার রোগী আছে পাশের কেবিনে, আমি শুনতে পারলাম আপনি কোমায় ছিলেন অনেকদিন, আজকে জ্ঞান ফিরেছে, তাই হুট করে কিছু না ভেবে চলে আসলাম। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রোহান। থ্যাংক ইউ সো মাচ রোহান ভাইয়া। ওয়েলকাম। ঠিক আছে, আসি। জি। আমার একটা ফেভার করবেন প্লিজ? জি বলুন। ওর হসপিটালে যত পেন্ডিং বিল আছে সব আমি দিয়ে দিতে চাই। দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এছাড়া ওনার ম্যাক্সিমাম বিলই বাকি। জানি। এই ডায়েরিটা টোকে দিয়ে দেবেন প্লিজ। আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে দিয়েছেন? না, আমি চাই না আমার ব্যাপারে কিছু জানো। যদি আপনার খোঁজ করে তাহলে আমি কি বলবো? আমি যেমন ওকে খুঁজে নিয়েছিলাম, হুজুরের মন থেকে চাই তাহলে আমাকে খুঁজে নেবে। এতদিনে এত খরচ, ট্রিটমেন্ট বিল কিভাবে কি ম্যানেজ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিয়েছে এক কে? আছে এক পাগল। কি নাম? রোহান। রোহান। তুই রোহানকে চিনিস না, কিন্তু রোহান তোকে ঠিকই ভালোভাবে চেনে। কিভাবে? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি অনুমতি ছাড়া তোমার ডায়েরিতে লেখার জন্য, আর তুমি করে বলার জন্য দুঃখিত। আসলে আমাকে না চিনলেও আমার কাছে ধীরে ধীরে তুমি এত পরিচিত হয়ে উঠেছো যে নিজের অজান্তে আপনি থেকে তুমিতে চলে আসছি। অসমাপ্ত ডায়েরির খালি পৃষ্ঠাগুলো আমাকে তোমার খোঁজে এখানে টেনে এনেছে। কিন্তু আসার পর জানলাম ডায়েরি লেখার মানুষটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই অসমাপ্ত গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি লেখা শুরু করলাম। এত কথা জমে আছে তোমার সাথে, যা না লিখে পারছি না। জানি না তোমার সাথে কখনো কথা হবে কিনা, কিন্তু আমার বিশ্বাস একদিন হয়তো তুমি আমার লেখাগুলো পড়বে। আমি যেরকম তোমার লেখার মাধ্যমে তোমাকে চিনেছি, তুমিও হয়তো আমার লেখার মাধ্যমে আমাকে চিনবে। আমি জানতাম আল্লাহ তো নিশ্চয় আল্লাহ মহান, তোকে আমার কাছে ফিরিয়ে দিবে। আমি জানতাম। আলো, তুই তো চিনবি না আমার ছেলে 5 বছর পরে মাকে দেখতে আসছে। আপনি এতদিন কেন খালারে দেখতে আসেন নাই? নিজের মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই আপনার? নাকি কয়টা টাকা পাঠালে সব দায়িত্ব শেষ হয়ে যায়? প্লিজ আমাকে লজ্জা দিও না, আমি অনেক লজ্জিত। আমি জানি আমি যা যা করছি ভুল করছি, আর রোহান আমার ভুলগুলো আমাকে ধরাইছে। আমি সেজন্য রোহানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ আলো, রোহানের কথা বলছিস বাবা? আরে ওকে তো আল্লাহ ফেরেশতার রূপে আমার কাছে পাঠাইছে। তাহলে কি আমি বেঁচে থাকতাম নাকি? ও যতদিন পর্যন্ত হাসপাতালে ছিল, প্রত্যেকদিন রোহান এসে আমাকে নাস্তা খাওয়াইতো, বসে বসে আমার সাথে গল্প করতো, সান্ত্বনা দিত, বলতো যে শুভ্রা ভালো হয়ে যাবে,
আবার শুভ্রা ফিরে আসবে। হায় রে, রোহানের মতো ছেলে হয় না। তোর নাম্বার নিয়ে তোর সাথে কথা বলতো। আমি তো ওর জন্য আমার মার কাছে ফিরে আসছি। আমি আমার মাকে আমার সাথে ইতালি নিয়ে যাবো। এখন থেকে আমার মা আমার সাথে থাকবে। শুভ্রা, তোকে আমি বলতাম না তুই জীবন সঙ্গী বাইচা নিতে। প্রেম কর, প্রেম কর, তোর জন্য ছেলে পাইছি। রোহান তোকে অসম্ভব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, খুব বেশি ভালোবাসে মা। তুই রোহানের সাথে খুব সুখে থাকবি। আরে আলো, তুই আমাকে কি বিদেশে নিয়ে যাবি? ওই 3-4 ঘন্টা পরে এই জানলাতে তাকায় থাকবো, হুশ করে একটা গাড়ি যাবে, ওইটা দেখবো। কোনো মানুষ দেখা যায় না। আমি বাবা বিদেশে গেলে মরে নিয়ে যাবো। আমি এখানে খুব ভালো আছি। মা, এই কি বলবো? আসতেছি। অপেক্ষা করা যে কতটা কষ্টের সেটা আগে কখনো এত তীব্রভাবে অনুভব করিনি। আর সেটা যদি হয় প্রিয়জনের জন্য, তাহলে তা আরো অসহনীয় হয়ে ওঠে। এই নিঃসঙ্গ হোটেল রুমের এক একটা রাত মনে হয় এক একটা শতাব্দীর সমান। তোমাকে না হাসপাতালে একা রেখে আসতে মন চায় না। মনে হয় সারাক্ষণ তোমার পাশে বসে থাকি। সারা রাত তোমার পাশে বসে থাকতে থাকতে ভোর রাতে তোমার হাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেটা তো হবে না। সবার একটা প্রশ্নেই আমি আটকে যাই, সামনে এগোতে পারি না। প্রশ্নটা হচ্ছে আমি তোমার কি হই? সত্যিটা হচ্ছে আমিও জানি না এই প্রশ্নের সঠিক উত্তর। শুধু জানি তোমার প্রতি আমার যে অনুভূতি, যে টান, যেটা এত দূর থেকে টেনে নিয়ে এসছে আমাকে সব প্রশ্নের অতীত। শুভ্রা, আমি জানি না আমি তোমার কি হই, কিন্তু এই মুহূর্তে তোমার সবচাইতে আপন মানুষটা আমি। এতটা মায়া আমি দ্বিতীয় কারোর জন্য অনুভব করিনি জীবনে। এখন তোমার ইচ্ছেগুলো হয়ে উঠেছে আমার প্রবল আকাঙ্ক্ষা। তোমার স্বপ্নগুলো খেলা করতে শুরু করেছে আমার চোখে। আমার সমস্ত সত্তা বিলীন হয়ে গেছে তোমার সত্তায়। তুই অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমাদের সবার তো খুব মন খারাপ ছিল। আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ডাক্তারও কিছু বলতে পারছিল না। তবে এটা সত্য, তোর চিকিৎসা শুরু হওয়ার পর থেকে অনেকে সাহায্য করছে, বিশেষ করে একটা ছেলে রোহান, একেবারে সাক্ষাৎ দেবদূত। দেখে মনে হচ্ছে ও যেন তোরই প্রতিচ্ছবি। বিশ্বাস কর মা, তুই যেন বাচ্চাগুলো আগলে রাখতি এই 2টা মাস, এই রোহান বাচ্চাগুলো সেইভাবে আগলে রাখছে। আর খালি জানতে চাইছে যে শুভ্রা বাচ্চাগুলো কেমনে পড়াইতো। সেও ঠিক সেভাবে পড়াইছে। বাচ্চাদের কোনো চাহিদা পূর্ণ রাখে। কিন্তু তুই সুস্থ হয়ে যাওয়ার পর থেকে এই ছেলেটার আর দেখি না। ছেলেটা অ্যাঞ্জেল কিনা আমি বলতে পারবো না, তবে এটা সত্যি গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো ছেলেটা তার আলো সবার মধ্যে ছড়াই গেছে। কাস্টমারের ঠিকমতো ম্যানেজমেন্ট অন্য কাউকে দিতে অ্যালাউ করে না। ওয়ালাইকুম আসসালাম। রোহান আছে? তুমি কে? তোমাকে তো চিনলাম না। তুমি শুভ্রা, তাই না? তুমি আমাকে
আমাকে চেনো? তোমাকে কে না চেনে? বাসায় দুটো বিড়াল আছে, বিড়াল দুটোও তোমাকে চেনে। তুমি চিনতে পারছো না? শুভ্রা, শুভ্রাকে চিনতে পারছো? তুমি শুভ্রা? আসো আসো, ভেতরে আসো। আমরা তো জানি না কে শুভ্রা, দেখতে কেমন, কোথায় থাকে, কিচ্ছু জানি না। শুধু জানি একটা মেয়ে আছে যার জন্য আমার ছেলে পাগল হয়ে গেছে। আচ্ছা বলো তো, কি করলা তুমি যে ও এত চেঞ্জ হয়ে গেল? আমরা 27 বছরে ওকে চেঞ্জ করতে পারিনি, আর তুমি এই অল্প কয়েকদিনে চেঞ্জ করে ফেললা। বাবা তুমিও যেতে পারোনি, ও শুভ্রা। শুভ্রা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে তো আমার ম্যারাথন মিটিং আছে। কেন? তো অবাক হওয়ার কি আছে? তোমার সাথে গল্প করবো না? তোমার কথা শুনতে শুনতে তোমাকে তো আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ভাইয়া তো বাসায় নাই। কোথায় গেছে? কোথায় গেছে আমরা তো জানি না, কিছু বলে যায়নি। দেখলাম ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেছে, বললো 2-3 দিন পর আসবে। আমরা তো ভাবছি ও তোমার কাছে গেছে, উল্টা তুমি আমাদের কাছে চলে আসছো। আচ্ছা আজ কয় তারিখ? 10 জুন। হ্যাঁ হ্যাঁ 10 তারিখ। আমি জানি ও কোথায় আছে। এই যে মিস্টার, কেমন আছেন? এইভাবে যে হুটহাট ইমোশনাল হয়ে এখানে সেখানে চলে যান, এটা কি ঠিক? আমি তেমন সব ডিসিশন ওঠা নেই। আর হ্যাঁ একটু বেশি ইমোশনাল। তা আপনি এখানে কি করছেন? আমি তো আপনাকে ডাকি নাই। ইনফ্যাক্ট আপনার কথা ভাবিও নাই। কেউ যদি মন থেকে কোনো কিছু চায় তাহলে কল্পনা বাস্তব হয়ে যায়। তবে আপনাকে খুঁজে পেতে কিন্তু আমার অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আপনি আবার খুঁজে পেলেন কিভাবে? শর্মার সাথে শহর ছাড়ার সময় ঠিক এই জায়গাটাতে আমি আমার ডায়েরিটা ফেলে গিয়েছিলাম। ডায়েরিতে লেখা আমার সব ইচ্ছে পূরণ হলেও একটা ইচ্ছে পূরণ হয়নি। সেটা হচ্ছে আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিন বাবা মা হারা পথশিশুদের একবেলা পেট পুরে মন ভরে খাওয়াবো। আমি জানতাম আপনি এখানেই থাকবেন। আর তাছাড়া আপনি তো আমাকে বলেছেন যদি কোনো কিছু আমি মন থেকে চাই তাহলে আপনাকেও আমি ঠিকই খুঁজে পাবো। চাইলাম মন থেকে। এটা তো আপনার ডায়েরি। আমাকে দিচ্ছেন কেন? আমার ডায়েরিতে আপনার গল্পটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আমার মনটা আমার গল্প শেষ। কিন্তু আমি তো চাই না আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যাক। তোমার ছবিটা আঁকা তো আছে, লেখা আছে ছন্দ যত, জেনে রেখো তোমারই নামে। তাহলে চলো আমাদের গল্পটা
নতুন করে লেখা শুরু করি। মন কিনে মনের নতুন টাফ ইন্টেন্স রিপেয়ার ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকে। সন্ধে না